নমস্কার। এই মুহূর্তে আমি আছি সেন্ট্রাল এক্সারসাইজ ক্লাবে। আমার সঙ্গে আছেন অতীতের প্রখ্যাত ফুটবলার সৌমিত্র চক্রবর্তী। আর কয়েক ঘন্টার মধ্যেই বড় ম্যাচ। সৌমিত্র, মোহনবাগান গতকাল সেকেন্ড 11 নামিয়েছিল। প্রথম ম্যাচে তারা যে রেগুলার প্লেয়ারদের খেলিয়েছিল 8 জন চেঞ্জ করে ডেম্পোর সঙ্গে ড্র করেছে। ডেম্পোর সাথে ইস্টবেঙ্গলও ড্র করেছিল এবং দেখা যাচ্ছে কিন্তু চেন্নাইকে যেহেতু 2 গোলে হারিয়েছিল এবং ইস্টবেঙ্গল 4 গোল মেরেছে, গোল পার্থক্যে তারা সুবিধাজনক অবস্থায় আছে দ্বিতীয় ম্যাচের পর এবং ড্র করলেই ইস্টবেঙ্গল বেরিয়ে যাবে। মোহনবাগানের মাস্ট উইন, এই যে মাস্ট উইন, এতে কি মোহনবাগানের জোশটা বেশি থাকবে? ইস্টবেঙ্গল কি ড্রয়ের জন্য খেলবে বা খেলা উচিত? ওদের মাঝমাঠ কিন্তু ভেরি ভেরি ফর্মিডেবল মিডফিল্ড। দেখো, ইস্টবেঙ্গলের পার্টটা মানে অ্যাসপেক্ট থেকে যদি বলি, সেক্ষেত্রে কখনোই কোনো ম্যাচ এইভাবে সাফল্য পাওয়া যায় না যে ম্যাচে ইস্টবেঙ্গল আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, যে ড্র করলেই সুপার কাপের নেক্সট রাউন্ডে পৌঁছে যাবে। কিন্তু সেভাবে কোনো টিম খেলে বলে আমার মনে হয় না, কারণ অতীতে দেখা গেছে বা ভবিষ্যতেও দেখা যাবে অধিকাংশ ক্ষেত্রে সেই ম্যাচের রেজাল্ট কিন্তু নেগেটিভ হয়ে যায়। সুতরাং আমার মনে হয় তারপরে এটা ডার্বি, এরকম নয় যে রিজার্ভ করে জাস্ট ম্যাচটা ড্র করে বেরিয়ে যাওয়া। তো সেটা কিন্তু কখনোই হবে বলে মনে হয় না আমার। ইস্টবেঙ্গল জেতার জন্যই খেলবে, কারণ তার আগে ডার্বি আগেই জাস্ট শিল্ডে ডার্বি হয়নি সেভাবে, ডুরান্ডে ডার্বি হেরেছিল, শিল্ডে জিতেছিল, ডুরান্ডে হেরেছিল। তো সব মিলে আমার মনে হয় যে ইস্টবেঙ্গল একেবারে ডার্বির যে মানসিকতা সেইভাবেই ম্যাচটাকে অ্যাপ্রোচ করবে, নট দ্যাট কি সেকেন্ড রাউন্ডে যাবে বলে ড্র করলেই হবে। আর তার সঙ্গে মোহনবাগানের কথা বলবো যে ইয়েস, অবশ্যই এরকম একটা ব্যাপার থাকে যখন দেওয়ালে পিঠ থেকে যায়, এই ম্যাচটা জেতা ছাড়া আর কোনো রাস্তা নেই, সেটা ডার্বি হোক বা ছোট ম্যাচ হোক। সুতরাং মোহনবাগান ফুল এফোর্ট দেবে, তার মানে আরো একটা এক্সাইটিং ডার্বির অপেক্ষায় কিন্তু আমরা থাকলাম। কি মনে হচ্ছে? দেখো, মানে পৃথিবীর সব প্রান্তের ডার্বি, রিয়াল মাদ্রিদ বার্সেলোনা খেলুক, ইস্টবেঙ্গল মোহনবাগান খেলুক, কখনোই তুমি আগের দিন অব্দি কিছুই বলতে পারবে না যে এই ম্যাচটা সবসময় 50-50। আর এবছর তো আরো বলবো কম্পিটিটিভ, কারণ ইস্টবেঙ্গল ধীরে ধীরে নিজের স্বমহিমায় ফিরতে চাইছে। টিম বেটার করেছে এবার, বিদেশিরা কোয়ালিটি বিদেশি রিক্রুটেড হয়েছে, বিশেষত মিডফিল্ড। সল ক্রেসপো, মিগুয়েলকে কিন্তু তার মধ্যে একটা কথা বলার দরকার যে মিগুয়েলকে কিন্তু প্রথম থেকে খেলাতে হবে। মিগুয়েল, রশিদ এবং সল ক্রেসপো তিনজনের মিডফিল্ড, তার সঙ্গে নাওরেম, স্পেশালি নাওরেম। আমার মনে হয় অস্কার ব্রুজোর আমলে অনেকে বলছে, শুনছি নাওরেমের ফুটবল নাকি এখন মানে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। আমার তো মনে হয় অস্কারই ওকে সেন্ট্রালি অপারেট করানো শুরু করেছে, এবং সেন্ট্রালি অপারেট করতে গিয়ে নাওরেমের কিন্তু ক্রেডিবিলিটি বা ভ্যারাইটি অনেক বেশি দেখা যাচ্ছে, ক্রিয়েটিভিটি অনেক উইংয়ে সরে যাচ্ছে, অনেক সময় ওভারঅল একটা মানে ফ্রি ফ্লোয়িং ফুটবল খেলছে। তো সব মিলে নাওরেম একটা ফ্যাক্টর অবশ্যই বড় ম্যাচে। তো সব মিলে যেটা যে প্রসঙ্গে কথাটা বলছি যে কখনোই বলা যাবে না ম্যাচটা, তবে হ্যাঁ যে প্রাসঙ্গিক ম্যাচটা, যেটা নিয়ে ম্যাচ মানে কথা হচ্ছে যে কে কিভাবে অ্যাপ্রোচ করবে, দুজনেই খুব পজিটিভ ওয়েতে যাবে এবং আরো একটা এক্সাইটিং ম্যাচ। এবং যথারীতি যেরকম বলে থাকে সবাই, আমিও এর বাইরে নই, যে ডার্বি মিনস ইটস আ 50-50 গেম। সেই পার্টিকুলার দিনে কারা তাদের নিজস্ব নার্ভ স্ট্রং রেখে ম্যাচটাকে অ্যাপ্রোচ করবে, তারাই ম্যাচটাকে জিতবে। সৌমিত্র, আর একটা কথা আমাদের একটু বলতে হবে যে তুমিও বলেছিল, বারবার আমরা আলোচনা করেছিলাম যে গত 2-3টে মরশুম সাইড ব্যাকের প্রবলেম। এবার ইস্টবেঙ্গল কি সাইড ব্যাকের জায়গাটা অনেকটাই মেরামত করতে পেরেছে? নিশ্চিতভাবেই করেছে অনেকটা, বিশেষত বাঁদিকটা নিয়ে যথেষ্ট প্রবলেম ছিল। জয়গুপ্তা আসার পরে সেটা আশা করা যায় আরো স্ট্রেনথেন করেছে। জয়গুপ্তা যদি আজ থেকে 2 বছর আগে জয়গুপ্তার পারফরমেন্স আরো একবার রেপ্লিকেট করছে, এটা 2023-এর ডুরান্ডে আমরা দেখেছি। অ্যাবসলিউটলি, ডুরান্ড বলো বা আইএসএল কভার করেছি, একটা বহুদিন পর একটা লেফট ফুল ব্যাক দেখেছিলাম যে ফিজিক্যালি ওয়েল বিল্ট, এবং নট অনলি দ্যাট ওভারল্যাপে গিয়ে লং রেঞ্জ থেকে যেভাবে শুট করে গোল করেছে। সব মিলে জয়গুপ্তা সেই সময়কার ফর্ম যদি আবার রেপ্লিকেট করতে পারে লাল হলুদ জার্সিতে, তাহলে কিন্তু অনেক স্টেবিলিটি আসবে ডিফেন্সে, তার সঙ্গে আক্রমণ ভাগেও অনেক অপশন পাবে মিডফিল্ডাররা, এবং ফ্ল্যাঙ্ককে কাজে লাগানো। এবং দ্যাট মিনস বাঁদিকের যে ওয়াইড মিডফিল্ডার খেলবে সে ভেতরে ঢুকতে পারবে, জয়গুপ্তার জন্য ওপেন স্পেস ক্রিয়েট করে রাখতে পারবে। এবং বিপিন বাঁদিকে খেলছে, বিপিন ভেতরে ঢুকলে খুব তাড়াতাড়ি যে কোনো সেন্টার ফরওয়ার্ড খেলুক, সেটা জাপানি স্ট্রাইকার খেলুক বা আরেকজন যে হামিদ যে রয়েছে সে খেলুক, তার সঙ্গে খুব কুইকলি পেয়ার করতে পারবে। তো সব মিলে এই একটা জায়গায় কিছুটা রেকটিফিকেশন অবশ্যই হয়েছে। তার সঙ্গে সঙ্গে
রাকিবকে নিয়ে আমার বলার কথা যে আরেকটু যদি ধারাবাহিকতা দেখাতে পারে তাহলে আরেকটু বেটার লাগবে ইস্টবেঙ্গল টিমটাকে দেখতে। এবং ডান দিকে যে রাইট ব্যাকের যে সমস্যা সেটা অনেকটা ইস্টবেঙ্গল কাটিয়ে উঠতে পারবে রাকিব যদি আরেকটু ধারাবাহিক হয়। সৌমিত্র একটা সুপার সাইড করেছিল মোহনবাগান, কিন্তু এখনো তাদের ঠিক সেই শেপে দেখা যায়নি। আজকে ডুরান্ট দেখেছি, শিল্ড দেখেছি, শিল্ডে তারা চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু 90 মিনিটে ইস্টবেঙ্গল ম্যাচটা জিততে পারতো, ভাগ্য একটা ফ্যাক্টর হয়তো থ্রু করে দিয়েছে মোহনবাগানকে। এইখানেও আমরা দেখলাম যে মিক্সড ব্যাক, প্রথম ম্যাচটা তারা জিতলো, তারপর অনেক কটা পরিবর্তন, তারপর আবার ড্র। হোয়াট রং উইথ মোহনবাগান এই, এবং মলিনা কি অতিরিক্ত আত্মবিশ্বাসী মনে হচ্ছে, এবং 8টা প্লেয়ারকে তিনি চেঞ্জ করলেন যখন দেখলো যে ইস্টবেঙ্গল বড় ব্যবধানে জিতে গেছে। যেটা উনি করলেন, এখন তো 5 জন নামানো যায়, ফার্স্ট 11 নামিয়ে তারপর আস্তে আস্তে একটা দুটো গোল পেয়ে গেলে আস্তে আস্তে প্লেয়ার গুলোকে তুলে নিতেন। উনি কি কালকে মানে চাপটা নিজেই নিয়ে ফেলেছেন? এই ভুলভ্রান্তিটা যে কতটা খেসারত দিতে হতে পারে সুপার কাপে? দেখো, আমার মনে হয় কোচের নিজস্ব একটা প্ল্যান থাকে। হয়তো ডেম্পো ম্যাচটা যেহেতু অল ইন্ডিয়ান স্টার্টিং 11, সেখানে বেশ কিছু প্লেয়ারকে একটু গেম টাইম দিতে চেয়েছেন। তো সব মিলে নিশ্চিতভাবে মোহনবাগানের ফেভারে রেজাল্ট যায়নি। ডেম্পোর ম্যাচটা জিতে থাকলে মোহনবাগান একটু ফ্রি মাইন্ডে হয়তো বড় ম্যাচকে অ্যাপ্রোচ করতে পারতো। এটা কোচের নিজস্ব প্ল্যান, নিজে কিন্তু ভুল স্বীকারও করেছেন, বলেছেন যে আমার এতটা করা হয়তো উচিত হয়নি। বাট বড় ম্যাচটা একেবারেই অন্য। হোয়াট রং উইথ মোহনবাগান এ প্রসঙ্গে বলবো, কিছুটা সাময়িকভাবে কিছুটা মোহনবাগানকে রাস্তি লাগছে বটেই। গত 2 বছর 3 বছর যে পারফরমেন্স আমরা দেখেছি মোহনবাগান টিমের, একাধিপত্য নিয়ে প্রচুর টুর্নামেন্টে অপারেট করেছে, টুর্নামেন্ট জিতেছে, ডমিনেট করেছে লিটারালি, সব মিলে মোহনবাগানকে সেই বছরগুলোর তুলনায়, ইনফ্যাক্ট গত বছর বা তার আগের বছরের তুলনায় কিছুটা রাস্তি লাগছে। তবে এক একটা ফেস যায় এক একটা টিমে, সব সময় একেবারে ধারাবাহিকভাবে 4-5 বছর তো একটা টিম সাফল্য পেতে পারে না, ডেসপাইট অফ হ্যাভিং এ গ্রেট টিম। মোহনবাগান অবশ্যই গ্রেট টিম, কিন্তু একটা জায়গায় প্রবলেম হচ্ছে, যেটা ক্রেগ স্টুয়ার্টের জায়গাটা, সেই জায়গাটা কিন্তু ভরাট হয়নি, যেখান থেকে মাঝমাঠ থেকে অনবরত বল সরবরাহ হতো এবং ওপেন সিটার ক্রিয়েট করে দিত সেন্টার ফরওয়ার্ডদের জন্য বা ওয়াইড মিডফিল্ডারদের জন্য। সেই জিনিসটার খামতি থাকছে, যার উপরে ভরসা করা হয়েছে ক্রেগ স্টুয়ার্টের জায়গায়। রবসন নিজের ফিটনেস এবং ফর্ম দুটোই খুঁজে পেতে চাইছে। তবে আমার মনে হয় যে রবসন যদি ফিট হয়, যত তাড়াতাড়ি ফিট হবে, মোহনবাগান টিমের যে খামতিগুলো দেখা যাচ্ছে আক্রমণ ভাগে অন্তত অনেকটা কন্ট্রোলে এসে যাবে। তার সঙ্গে লাস্ট 2 বছর একটা জিনিস হচ্ছে, যেটা পেট্রাতস কিন্তু একেবারেই শেপে নেই। ভীষণভাবে ধারাবাহিকতার অভাব বোঝা যাচ্ছে এবং ফিটনেসেরও এবছরও একটু লেটে এসছে, সেটাই মেটেরিয়াল। হয়তো কোনো প্লেয়ার একটু লেটে জয়েন করতে পারে, ঠিক নিজের জায়গায় একেবারেই তাই। ফিটনেসের দিক থেকে খামতি থাকছে বলে আমার মনে হয় এখনো সেই অর্থে পেট্রাতস কিন্তু ফিট নয়। তার মানে পেট্রাতস এবং রবসন এই দুজন যদি ফিট হয়, মানে আসন্ন মরশুমের জন্য যত তাড়াতাড়ি ফিট হবে, মোহনবাগান তত তাড়াতাড়ি শেপে ফিরবে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।